প্রিয় দর্শক, মিডিবাস নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আবু নঈম মনির। সপ্তাহের স্বাস্থ্য খাতের আলোচিত ঘটনাবলী নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ থাকছে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ল ৫,০০০ টাকা, প্রজ্ঞাপনের অপেক্ষায় বেসরকারি মেডিকেলের চিকিৎসকেরাও। অফিস চলাকালীন প্রাইভেট প্র্যাকটিসে পাওয়া গেলে ব্যবস্থা, হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। ঝালকাঠিতে ট্রাক চাপায় 4 বাহনের 16 জনের মৃত্যু, তদন্তে জেলা প্রশাসনের কমিটি গঠন। এবং চট্টগ্রামে 4 দিনের ব্যবধানে 2 চিকিৎসক লাঞ্ছিত, চিকিৎসক মহলে ক্ষোভ। দর্শক, বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নেক্সাস টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমিনুল রশিদ। আমিন ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইন্টার্ন চিকিৎসকদের জন্য ভাতা সরকার 5,000 টাকা বাড়িয়েছে। এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার মূল্যায়ন শুনবো, পাশাপাশি এই বৃদ্ধিটা পর্যাপ্ত মনে করছেন কিনা? না, এটি খুবই ভালো সিদ্ধান্ত। অনেকদিন ধরেই এই ইন্টার্ন চিকিৎসকদের দাবিটা ছিল ভাতাটা বাড়ানোর। 15,000 টাকা পেতেন, সেটি এখন 20,000 টাকা হবে। কিন্তু আমি মনে করি এখানে দুটি আসপেক্ট আছে। প্রথমত, যদি ইন্টার্ন চিকিৎসকদের এই কাজটাকে আমরা একটা রেগুলার চাকরি হিসেবে বিবেচনা করি, যেটা একটা ফুল টাইম জব, তাহলে কিন্তু এই 20,000 টাকাও কম। কারণ ওনাদের যে যোগ্যতা, একজন MBBS পাশ করা শিক্ষার্থী যেই যোগ্যতা নিয়ে কাজটা করছেন, এই একই যোগ্যতা নিয়ে ওনারা যদি অন্য যে কোনো প্রতিষ্ঠানে যে কাজ করেন, অনেক বেশি টাকা আয় করতে পারবেন। সেক্ষেত্রে 20,000 টাকাও অনেক কম। কিন্তু উল্টোভাবে যদি আপনি দেখেন যে ইন্টার্ন চিকিৎসকদের এই কাজটাকে যদি আপনি শিক্ষার অংশ হিসেবে দেখেন, ইন্টার্নশিপ মানে কিন্তু পড়াশোনা শেষ নয়, এটি পড়ালেখার অংশ। অর্থাৎ উনি এখনো শিখছেন, MBBS পাশ করেছেন, এখন উনি শিখবেন, অর্থাৎ যা পড়েছেন হাতে কলমে শিখবেন। তাহলে কিন্তু উনি তখন শিক্ষার্থী, একজন শিক্ষার্থী পাচ্ছেন তখন ভাতা হিসেবে, তখন কিন্তু যদি 20,000 টাকা একদম কম না। আপনি আমাদের প্রফেশনে যদি আমরা দেখি যে বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে জার্নালিজম বা মিডিয়া কমিউনিকেশনে পাশ করার পরে, মাস্টার্স করার পরে ওনারা কিন্তু আমাদের কাছে আসেন ইন্টার্নশিপ করার জন্য, এবং আমরা কিন্তু এই সুযোগটা দেই। এখন ওনারা 2 কারণে করেন। প্রথমত, ওনাদের পড়াশোনার অংশ হচ্ছে ইন্টার্নশিপ করা, এবং 3 মাস 6 মাস করার পরে আমরা একটা সার্টিফিকেট দিলে এটি ওনাদেরকে একাডেমিক ক্যারিয়ারে কাজে লাগে। আমার হাতে অনেক ঘটনা এরকম ঘটেছে। আমার বর্তমান প্রতিষ্ঠানে এবং আগের আমি যে টেলিভিশনে কাজ করতাম, অনেকেই ইন্টার্ন করতে এসছেন, তাদের কাজ ভালো লাগার পরে আমরা কিন্তু রেখে দিয়েছি ফুল টাইম জবে। তারা এখন অনেকেই অনেক টেলিভিশন চ্যানেলে খুবই ভালো করছেন, তারা এসছিলেন ইন্টার্ন হিসেবে। অর্থাৎ ওনাদের 2টি পারপাস থাকে, একাডেমিক পারপাস, আবার কখনো কখনো ওই শিখতে শিখতেই তারা দক্ষ হয়ে যান। এবং আমার বর্তমান টেলিভিশনে একাধিক ছেলে মেয়ে আছে যারা ইন্টার্ন করতে এসেছিল, তারা এখন ফুল টাইম প্রডিউসাররা যেসব কাজ করেন, PCR এর খুব জটিল কাজ, তাও কিন্তু শিখে ফেলেছেন। কিন্তু ইন্টার্ন করার সময় তাদেরকে আমরা খুবই সামান্য একটা পয়সা দিতাম। এই পয়সাটা আমরা দিতাম শুধুমাত্র তুমি আসবা যাবা একটা কনভিন্স হিসেবে। মেডিকেলের ক্ষেত্রেও তাই। ধরেন 20,000 টাকা, কিংবা আগে ছিল 15,000 টাকা, এই টাকাটাকে ওনারা যদি কনভিন্স হিসেবে নিতেন যে তুমি তো ভাই শিখছো বা তুমি তো বোন শিখছো, শেখার অংশ হিসেবে কিন্তু 20,000 টাকা একদম কম না। তারপরেও আমি মনে করি এখানে আর একটা ব্যাপার আছে যে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেল বা সোহরাওয়ার্দী মেডিকেল, এরকম বড় বা মিডফোর্ড বড় মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিদিন শত শত নানা রকমের রোগী আসেন, অসংখ্য রোগীকে ডিল করতে হয়, এবং হ্যাজার্ডাস জব কিন্তু। এবং ইন্টার্নদের তো দিন রাত একাকার হয়ে যায়। একটা বড় দুর্ঘটনা ঘটলে, একসঙ্গে কোথাও বড় আগুন লাগলে, একসঙ্গে 40-50 জন আহত বা বিপন্ন মানুষ এসে হাজির হন, তখন তাদেরকে যে সেবাটা দিতে হয়, এটা তো টাকায় কাউন্ট করা যায় না, তাই না? এখন সব কিছু টাকা দিয়ে বিবেচনা করা খুব কঠিন। তো আমি মনে করি যে যদি এটিকে আমরা শিক্ষার অংশ হিসেবে দেখি, তাহলে কিন্তু 20,000 টাকা একদম কম না। কিন্তু যদি চাকরি হিসেবে দেখি, তাহলে 20,000 টাকা অনেক কম। তারপরে সরকারকে ধন্যবাদ যে দাবির প্রেক্ষিতে অন্তত 5,000 টাকা যে বাড়ানো হলো, এটি আমার মনে হয় প্রশংসনীয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু একটা বিষয় আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যারা এই মেডিকেলে যারা মানে সেবা দেয়, তাদেরকে কিন্তু স্বাভাবিকভাবে রোগীদের সেবা দিচ্ছে, সেই রোগীর ডায়াগনোসিস থেকে শুরু করে তার যে ট্রিটমেন্ট, সবগুলোর জন্য সরকারের একটা তহবিলে কিন্তু একটা মানে টাকা জমা হচ্ছে। তো এখান থেকে সরকার যদি কিছু টাকা তাদেরকে দেয়, তো সেটা আসলে সেই অর্থে খুব বেশি কিন্তু আমরা বলতে পারি না। আমি সেটাই বলছি যে 20,000 টাকাও ওনারা একজন ইন্টার্ন চিকিৎসক, ওনার যে যোগ্যতা, ওনার যে দক্ষতা, ওনার যে একাডেমিক ক্যারিয়ার, তাতে 20,000 টাকা খুবই কম। কেননা এর চেয়ে অনেক কম পড়াশোনা করে লোকেরা অনেক বেশি টাকা ইনকাম করে। কিন্তু আমি বলছি যে এই 20,000 টাকাকে সরকার চাইলে হয়তো 30,000 টাকা করতে পারে, সেটি সরকারের তো ওই তহবিল থাকে, শিক্ষা খাতের বাজেটটা একদম কম না আমাদের। কিন্তু আমি বলছি যে যদি এটা চাকরি হিসেবে আপনি দেখেন, তাহলে টাকাটা খুবই কম। কিন্তু আমি যদি বলি যে না, এটা আপনি শিখছেন এবং আপনি সেবা দিচ্ছেন, এখানে চিকিৎসক কিন্তু অন্য চাকরির সঙ্গে চিকিৎসা পেশাটা কেন আলাদা, যে উনি শুধুমাত্র জব করবেন, টাকা ইনকাম করবেন তা না, বিপন্ন মানুষগুলো তার কাছে যায় এবং উনি কিন্তু সেবা দিচ্ছেন। প্রথমত উনি একজন সেবক, তারপরে কিন্তু উনি চাকরিজীবী।
সেই হিসেবে আমি মনে করি যে এই টাকাটা বাড়ানোর আমি খুবই সমর্থন করি। আরও একটু বাড়ানো গেলে খারাপ না, কিন্তু না বাড়ালে মন খারাপ করারও কিছু না, আমি সেটা মনে করি। এই ইন্টার্ন চিকিৎসক যারা সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করছে তাদের মতো বেসরকারি মেডিকেল ইন্টার্নরাও কিন্তু দাবি তুলেছেন যে তাদের জন্য কোনো প্রজ্ঞাপন আসুক। আচ্ছা, তারাও প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত সেটা শুনতে পারেননি। তো তাদের যে ভাতা বৃদ্ধির যে আবেদন বা 20,000 টাকা করার যে তাদের প্রত্যাশাটা, এটার অপরিহার্যতা নিয়ে একটু বলবেন। এইটার আরেকটা দিক হলো কি, বেশ সরকারি মেডিকেল কলেজগুলোতে সরাসরি সরকার ডিল করে এবং সেখানে সরকারি পয়সায় অর্থাৎ জনগণের পয়সায় এগুলো চলে। বেসরকারি মেডিকেলগুলোতে সরাসরি জনগণের পয়সায় চলে না, সেখানে শিক্ষার্থীরা অনেক টাকা দিয়ে পড়াশোনা করেন, অনেক টাকা লাগে, এবং ওনারা ইন্টার্নশিপের সময় যে ভাতাটা পান এই ভাতাটা কিন্তু ওই মেডিকেল কলেজ বা সরকার দেয় না। অর্থাৎ তিনি ভর্তি হওয়ার সময় যে পুরো শিক্ষা জীবনে উনি যে টাকাটা সংশ্লিষ্ট মেডিকেল কলেজকে দিয়েছেন সেই টাকার একটা অংশ কিন্তু ইন্টার্নশিপের সময় ওনারা পান, ফেরত পান। এক অর্থে ফেরত পান, কিস্তিতে, এক অর্থে শব্দটা খারাপ শোনাচ্ছে, কিস্তিতে ফেরত পান। তো ধরেন এখানে যেহেতু সরকারের সরাসরি স্টেক নাই, যদিও ডিজি হেলথ বেসরকারি মেডিকেল কলেজগুলোকে তদারকি করে, মনিটর করে, কিন্তু টাকার ক্ষেত্রে এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরই টাকা। আমি যে টাকাটা দিয়ে এখানে ভর্তি হয়েছি আমার টাকাটাই আপনি মাসে মাসে 15,000 টাকা করে ফেরত দিচ্ছেন। এখানে সরকারি মেডিকেল কলেজের মতো হুট করে বেসরকারি মেডিকেল কলেজ 5,000 টাকা বাড়াতে পারবে কিনা আমি জানি না, কারণ টাকাটা তো শিক্ষার্থীর টাকা। এখন যেটা হতে পারে অল্টারনেটিভ, যে বেসরকারি মেডিকেল তো ব্যবসা করে, তো ইন্টার্ন চিকিৎসকরা তো সেবা দেন এবং যাকে সেবা দিচ্ছেন সেই রোগী তো পয়সা দিচ্ছেন। অর্থাৎ আমি যে টাকাটা ফেরত পাচ্ছি আমার টাকা থেকে, এখান থেকে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ যেহেতু রোগীর কাছ থেকে টাকা পাচ্ছে, এখান থেকে একটা অংশ যদি ইন্টার্ন চিকিৎসকদের বাড়তি দিতে পারেন, মানে শিক্ষার্থীর টাকা থেকে না, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল যে ইনকাম করছে সেই ইনকাম থেকে একটা অংশ যদি ইন্টার্নদেরকে দেয়, এটা দিতে পারেন। আমার মনে হয় এটি খুব যৌক্তিক, এই দাবিটা আসা দরকার। এবং সেখানে সরকারের প্রজ্ঞাপনের চেয়ে বেশি জরুরি হচ্ছে যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোর ওনারশিপ, তারা কতটা ওন করেন, তার কারণ উনি তো ব্যবসা করছেন, তাই না? এবং অনেক প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজ এখন ভালো করছে এবং প্রচুর রোগী সেখানে। তাহলে যেহেতু আপনি ইনকাম করছেন এবং একটা বড় সার্ভিস ফার্স্ট এইডটা তো দিচ্ছেন ইন্টার্নরা, তাই না? মানুষ প্রথম যদি ইমার্জেন্সিতে যায় সেখানে ইন্টার্নরাই তো মূল সাপোর্টটা দিচ্ছেন। ফলে আমার মনে হয় যে বেসরকারি মেডিকেল কলেজগুলো তারা যে পয়সা ইনকাম করছেন সেখান থেকে একটা অংশ এই উসিলায়, অর্থাৎ যেহেতু সরকারি মেডিকেলে বাড়লো ভাতাটা, ওনারা কিন্তু এটা দিতে পারেন। এটা আন্তরিকতার উপর নির্ভর করে ওনাদের। ধন্যবাদ। আমরা একটা বিষয় আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে 2016 সালে যখন তাদের ভাতা 10 থেকে 15 হয়, তখন কিন্তু নতুন যারা ভর্তি হচ্ছেন তাদের কাছ থেকে টাকা রেখে তাদেরকে 15 করে দেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম না। কিন্তু তখন তাদেরকে যারা রানিং ছিল তারা ইন্টার্নশিপে আসলে তাদেরকে টাকা দেওয়া হয়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো থেকে। একাধিক বেসরকারি মেডিকেল এরকম চর্চাটা ছিল। এইবারও এটা করা যেতে পারে কিনা? এটা করা যেতে পারে। এক্ষেত্রে যেটা হয়, ধরেন আমাদের তো একটা হেলথ পলিসি আছে, আবার মেডিকেল কলেজগুলো কিভাবে চলবে তারও কিছু নীতিমালা গাইডলাইন আছে, এবং ডিজি হেলথ যেহেতু মনিটর করে, এখানে ডিজি হেলথ একটা সিদ্ধান্ত নিতে পারে। আমার মনে হয় যে এই যেহেতু সরকারি মেডিকেল কলেজগুলোয় ভাতাটা বাড়ানোর সিদ্ধান্ত হলো, এখন ডিজি হেলথ যেটা করতে পারে বেসরকারি মেডিকেল কলেজগুলোর সঙ্গে বসতে পারে, অথরিটির সঙ্গে বসে ওনারা একটা আলোচনা করে, আমরা বললেই তো আর হয়ে যাবে না, ওনাদেরও অনেক যুক্তি থাকবে। বেসরকারি মেডিকেল কলেজের যারা পরিচালনা করেন ওনাদের অনেক লিমিটেশনস আছে। ডিজি হেলথকেও শিক্ষার্থীদের দাবিটা জানানো দরকার, আবার ওনাদের লিমিটেশনটা বোঝা দরকার। একটা মাঝামাঝি সমাধানে আসতে হবে। তবে আমার যেটা মনে হয় যে দুই পক্ষই আন্তরিক হলে এটা সম্ভব। কারণ আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে ইন্টার্ন চিকিৎসকরাই কিন্তু ভবিষ্যতের বড় চিকিৎসক। ওনারা শিখছেন, এটা যেমন ঠিক, আবার শেখার সঙ্গে সেবাটাও তো দিচ্ছেন। এখন ওনার যদি মানসিক পিসটা না থাকে, উনি যদি যে সম্মানিটা ভাতা বেতন যে নামই আপনি রাখেন না কেন, এটা পেয়ে যদি স্যাটিসফাইড না হন, তাহলে কিন্তু উনি মানে প্রপার সেবাটা দিতে পারবেন না। ফলে আমার মনে হয় এটা একটু বসা দরকার। ডিজি হেলথ এটা একটা মিটিং করতে পারে সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোর সঙ্গে, একটা যৌক্তিক সমাধানে আসা যেতেই পারে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরের প্রসঙ্গে চলে যাচ্ছি জামিল ভাই, সেটা হচ্ছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাম্প্রতিক সময় একটি ঘোষণা দিয়েছেন যে অফিস চলাকালীন যদি কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসের মধ্যে যুক্ত থাকেন তাহলে মানে গুরুতর বা কঠিন ব্যবস্থা নেওয়ার মুখোমুখি করবেন ওনাকে, চিকিৎসককে। তো এই যে বিষয়টি, এখান থেকে একটা অভিযোগ মোটামুটি রাষ্ট্রের তরফ থেকে একটি স্বীকৃতি চলে আসলো যে আসলে চিকিৎসকরা অনেক সময় হয়তো কর্মস্থলে ফাঁকি দিচ্ছেন। তার এই অভিযোগটা যথাযথ কিনা? আসলে এটি সব প্রশ্নের উত্তর খুব খোলামেলা দেওয়া কঠিন। বাস্তবতা হলো যে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলো কিভাবে চলছে সেটি দেখবার জন্য অনেক গবেষণার দরকার হয় না। আপনি যদি সরকারি হাসপাতালে যান, বিশেষ করে জেলা সদর হাসপাতালগুলো, আপনি নিজেই দেখবেন ঢাকা মেডিকেলের সঙ্গে জেলা হাসপাতালগুলো চিত্র মিলবে না। ঢাকা মেডিকেলে আপনি দেখবেন 24 ঘন্টা বিজি, সেইখানে একজন চিকিৎসকের ফাঁকি দেওয়ার সুযোগই নাই। এত রোগীর চাপ
দিন নাই রাত নাই, এবং ঢাকা মেডিকেলের নিয়মটাই হচ্ছে যে যে কোনো রোগী যাবে ভর্তি করতে বাধ্য, আপনি ফেরত দিতে পারবেন না। জি। কিন্তু একই সঙ্গে আপনি আপনার নিজের জেলা সদর হাসপাতালে দুপুর 1টার পরে আপনি গিয়ে দেখেন তো কয়জন ডাক্তার উপস্থিত আছেন। এটি হচ্ছে রিয়েলিটি। তো সরকারি হাসপাতালে ডাক্তাররা ফুল টাইম, অর্থাৎ যতক্ষণ থাকবার কথা ততক্ষণ থাকেন না, এই অভিযোগটা বেশ পুরনো। ফলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন, নতুন কোনো কথা তিনি বলেন নাই। তিনি জনপরিসরে যেই কথাটি বছরের পর বছর ধরে চালু আছে এবং প্রচুর রিপোর্টও তো হয়েছে, আপনি অনলাইনে সার্চ করেন না, আপনি দেখবেন ভুরি ভুরি সংবাদ পাবেন যে সংশ্লিষ্ট ডাক্তার সময় মতো হাসপাতালে নাই। আবার উল্টো দিকে যদি আপনি দেখেন যে এই অভিযোগটা খুব গণ হয়ে যায়, সব ডাক্তার কি থাকেন না? এখন ধরেন একটা হাসপাতালে 20 জন ডাক্তার থাকার কথা, কিন্তু সেখানে ডাক্তার আছেন 6 জন। অধিকাংশ সরকারি হাসপাতালে কিন্তু পর্যাপ্ত ডাক্তার নাই, অ্যানাস্থেসিস্ট নাই, তাই না, নার্স নাই, অন্যান্য স্টাফ নাই, আপনার ইকুইপমেন্ট সব আছে, চালানোর লোক নাই, তাই না। এগুলো একটা অন্য আলোচনা। কিন্তু গণহারে এই অভিযোগ করাটা খুব কঠিন যে কেউ থাকেন না। হ্যাঁ, কিছু কিছু লোক ব্যত্যয় ঘটান, কারণ সকল সরকারি হাসপাতালের আশেপাশে প্রচুর পরিমাণে বেসরকারি মেডিকেল ক্লিনিক গড়ে ওঠে এবং ওই সরকারি হাসপাতালের অনেক ডাক্তার এর সঙ্গে যুক্ত থাকেন। ওনারা দ্রুত সরকারি হাসপাতাল থেকে চেষ্টা করেন বেসরকারিটাই প্র্যাকটিস করতে। এখন এটা অবৈধ না, আপনি বেসরকারি মেডিকেলে প্র্যাকটিস করতেই পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনি সরকারি মেডিকেল কলেজ বা সরকারি হাসপাতাল যেখান থেকে আপনি মূল বেতনটা পাচ্ছেন, এখানে ফুল টাইম দিয়ে তারপরে আপনি অবসর সময় আপনি বেসরকারি মেডিকেল ক্লিনিক আপনি যেতেই পারেন, ডায়াগনস্টিক সেন্টারে যেতেই পারেন। ফলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন এটি খুব পপুলার কথা এবং জনপরিসরে এই অভিযোগটি আছে। ফলে এই অভিযোগটি যাতে কমে সেজন্য ডাক্তারদের দায়িত্বটাই বেশি, যে ওনাদেরকে প্রমাণ করতে হবে যে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই কথাটি সত্য নয়, যে ডাক্তাররা ফুল টাইম যতক্ষণ ওনার সরকারি হাসপাতালে থাকবার কথা ততক্ষণ তিনি আছেন। রোগী না থাকলেও উনি আছেন, কারণ রোগী আসতেই পারে যে কোনো সময়। জেলা সদর হাসপাতালে সবসময় রোগীর চাপ একরকম থাকে না, কিন্তু এই সময় যখন ডায়রিয়ার প্রকোপ বাড়ে তখন কিন্তু অনেক রোগী থাকে। আবার যখন অ্যাক্সিডেন্ট, ঈদের সময়ে প্রচুর দুর্ঘটনা বাড়ে, তখন কিন্তু আপনার ফুল টাইম থাকতে হবে। ফলে আপনি আপনার ফুল টাইম থাকার পরে আপনি যান না, কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কথাটাকেই যে সত্য নয় এটি প্রমাণ করবার দায়িত্ব চিকিৎসকদেরই। আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হাসপাতাল কিন্তু 24 ঘন্টায় রান থাকতে হয়। সেক্ষেত্রে কনসালটেন্ট থেকে শুরু করে মেডিকেল অফিসার পর্যন্ত তারা রোস্টার করে সবাই কিন্তু ডিউটির মধ্যে সম্পৃক্ত থাকে। এখন যেই চিকিৎসকের আজকে বৈকালিক ডিউটির কথা আসছে বা রাত্রি নৈশকালীন যিনি ডিউটি করবেন, তিনি যদি তার দিনের বেলায় যদি স্বাভাবিকভাবে কোনো একটা প্রাইভেট প্র্যাকটিস করেন, তো সেই বিষয়টা কি আসলে কি মানে এরকম খুবই ভালো যুক্তি এটা। আপনি যখন বলছিলেন আমার মাথায় এই প্রশ্নটাও ছিল, এটা কি হবে। প্রতিমন্ত্রী কিন্তু বলেননি যে দিনে কি রাতে, তিনি বলেছেন ডিউটির সময়ে। এখন কার কখন ডিউটি সে তো রোস্টার আছে, থাকবে না। ধরেন কুড়িগ্রাম সদর হাসপাতাল, তাহলে কুড়িগ্রাম সদর হাসপাতালে আজকে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত কার ডিউটি, নাইটে কার ডিউটি, এটা তো রোস্টার থাকবে। তাহলে যদি কেউ আজকে ধরুন কোনো একজন ডাক্তারের রাতে ডিউটি, উনি দিনে প্র্যাকটিস যদি করেন, ওনাকে শাস্তির আওতায় আনার তো কোনো সুযোগ নাই, কারণ ওনার তো ডিউটি রাতে। আবার যার রাতে ডিউটি, আবার যার দিনে ডিউটি, সেই ডিউটিকালীন উনি যদি প্রাইভেট প্র্যাকটিস করেন এবং সেটা যদি প্রমাণিত হয়, সেটা তো শাস্তিযোগ্য নিশ্চয়ই হবে। অর্থাৎ এটা ক্লিয়ার থাকতে হবে, প্রজ্ঞাপন যদি হয় বা নির্দেশনা থাকে পরিষ্কার থাকতে হবে যে যার যখন ডিউটি আওয়ার, দিনে কি রাতে সেটি কোনো ব্যাপার না। কারণ হাসপাতাল আপনি বললেন 24 ঘন্টা ডিউটি, তাহলে যেই চিকিৎসকের দিনে ডিউটি উনি যদি রাতে প্র্যাকটিস করেন এবং যেই চিকিৎসকের রাতে ডিউটি উনি যদি দিনে প্র্যাকটিস করেন প্রাইভেটে, এটা তো শাস্তিযোগ্য হওয়ার সুযোগ নেই। ফলে এই নির্দেশনাটি খুব পরিষ্কার থাকতে হবে। ধন্যবাদ। আপনার আলোচনার মধ্যে একটা বিষয় এসেছিল যে আসলে উপজেলা সদর হাসপাতাল আমাদের জেলা সদর হাসপাতাল, সেখানে আসলে 2টার পরে চিত্র একটা ভুতুরে পরিস্থিতি দিকে অনেকটা চলে যায়। কিন্তু একটি বিষয় আমাদের মনে হয় যে আলোচনায় আনা দরকার, সেটা হচ্ছে বৈকালিক সেবা কিন্তু সব সরকারি হাসপাতালে শুরু হয়েছে, যেখানে কনসালটেন্ট থাকেন, অধ্যাপক পর্যায়ের চিকিৎসক থেকে তারা সেবা দেন। তো আসলে এর মধ্য থেকে কিছুটা এই অভিযোগ থেকে আসলে কিছুটা কি ডাক্তার তাদেরকে ঘোষাতে পেরেছেন কিনা? পরিস্থিতি ভালো হচ্ছে। আপনি দেখবেন যে আমাদের বর্তমান দিনের স্বাস্থ্যমন্ত্রী উনি দায়িত্ব নেওয়ার পরপর কিন্তু অনেকগুলো জায়গায় উনি হাত দিয়েছেন এবং খুব সেন্সিটিভ কিছু জায়গায় হাত দিয়েছেন উনি। এবং এই যে অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিকগুলো বন্ধ করার উনি একটা যে জিরো টলারেন্স নীতি উনি গ্রহণ করেছেন, তাতে কিন্তু পরিবর্তনের সূচনাটা হচ্ছে। এবং সরকারি হাসপাতাল নিয়ে মানুষের মূল অভিযোগের আমি যেটা মনে করি যে প্রধান কারণটা হলো যে রোগীর যে চাপ, 18 কোটি লোকের দেশে যে পরিমাণ হাসপাতাল থাকবার কথা, যে পরিমাণ ডাক্তার নার্স থাকবার কথা, সেই পরিমাণ তো নাই। সরকারি হাসপাতালে আপনি জেলা শহরগুলোয় দেখবেন, একটু বড় শহরে হাসপাতালগুলোয় গেলে দেখবেন যে ডাক্তাররা যে পরিমাণ সেবা দেন, ওই চেয়ারে আমি থাকলে পাগল হয়ে যেতাম। এবং ঢাকা মেডিকেলে আপনি যদি কোনো লোক বা পঙ্গু হাসপাতালে একজন সুস্থ মানুষ যদি 3 ঘন্টা তাকে বসিয়ে রাখা হয় ইমার্জেন্সিতে, সে পাগল হয়ে যাবে। ওই পরিস্থিতিতে আমাদের যে ডাক্তার নার্সরা চিকিৎসা সেবা দেন, এটা একটা ট্রিমেন্ডাস কাজ, তাই না? থ্যাঙ্কসলেস জব। এরপরেও
কোনো একটা ত্রুটি হলে, কোনো একটা বিচ্যুতি হলেই ভাঙচুর, এই মারামারি, এই ভুল চিকিৎসার অভিযোগ খুব কমন। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার 1000 রোগীর অ্যাগেন্স্টে ডাক্তার কতজন, আমার একটা জেলা শহরের লোক কতজন এবং কী পরিমাণ রোগী যাচ্ছে। ফলে এই চ্যালেঞ্জ কিন্তু অনেক মানুষ, ইকুইপমেন্টস কম, লজিস্টিক্স কম, বাজেট কম, তার মধ্যেও এই অভিযোগ কমে আসছে। আমার কাছে মনে হয় যে জেলা সদর হাসপাতালগুলোর অভিযোগ কমে আসছে এবং নজরদারিটা বাড়ছে। এবং সামন্তলাল সেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমরা বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি যে জবাবদিহির সংস্কৃতিটা বাড়ছে। এবং আমার কাছে মনে হয় যে আমি বিশ্বাস করতে চাই যে এই ভদ্রলোক ফুল টাইম যদি থাকতে পারেন, সরকারি হাসপাতালে অনেক পরিবর্তন আসবে। কারণ অন্তত মানসিক জায়গাটা একটু পরিবর্তন হচ্ছে। এবং আপনি যদি মাথা ঠিক থাকলে গোড়া ঠিক হয়। উনি একটা খুব জরুরি কথা বলেছেন, এটা আমি খুব মনে করি প্রত্যেক মন্ত্রী যে কথাটা বলতে পারেন না, দেশটা বদল হয়ে যাবে। উনি বলেছেন দায়িত্ব নেওয়ার পরে যে আমি দুর্নীতিবাজ না, অতএব আমি কোনো দুর্নীতি অ্যালাউ করব না। ফলে সমস্ত মন্ত্রী যদি এই কথাটা বলেন যে আমি নিজে দুর্নীতি করি না, আমি অ্যালাউ করব না, তখন কিন্তু ওনার অধীনস্থ যারা, ওনার সচিব ঠিক হয়ে যাবেন, সচিব ঠিক হলে অতিরিক্ত সচিবরা ঠিক হয়ে যাবেন। এটা কিন্তু চেইন। ফলে স্বাস্থ্যমন্ত্রী যখন গার্ডস নিয়ে বলেন যে আমি দুর্নীতি করি না, তখন কিন্তু জেলা হাসপাতাল বলেন, মেডিকেল কলেজ বলেন, এগুলো ঠিক হয়ে যাবে, সময় লাগবে। ধন্যবাদ। এখানে একটা বিষয় আমার একটু জানার আছে, সেটা হচ্ছে একজন মন্ত্রী যখন বলছেন যে আমি আসলে সততার মধ্যে দিয়ে দায়িত্বটা পালন করতে চাই, সেক্ষেত্রে সিন্ডিকেটের কাছে উনি আসলে নথি স্বীকার করতে বাধ্য হবেন কিনা? আসলে এটা খুব পুরনো আলোচনা। উনি যখন দায়িত্ব নিয়েছিলেন, আমরাও অনেকে বলেছিলাম যে এই ভদ্রলোক কতদিন থাকতে পারবেন, কারণ মেডিকেলে তো একটা সব সেক্টরেই তো একটা মাফিয়া, একটা সিন্ডিকেট থাকে। এখন এটা খুব চ্যালেঞ্জ, পারবেন কিনা আমরা তো হতাশার জায়গাতে বলতেই পারবেন না, কিন্তু আমরা আশা করতে চাই, বিশ্বাস করতে চাই যে উনি পারবেন। দিন শেষে তো আসলে রাষ্ট্রের চেয়ে মাস্তান বা রাষ্ট্রের চেয়ে বড় ক্ষমতাবান কেউ না, তাই না? রাষ্ট্র যদি মনে করে আমি এই পরিবর্তনটা চাই, আপনি সিন্ডিকেট করে কি করবেন, তাই না? আপনি তো অনেক বেশি ক্ষমতাবান না, সরকারের চেয়ে ক্ষমতাবান কেউ আছে নাকি দেশে? নিশ্চয়ই না। ফলে আমাদের আশাবাদী থাকতে চাই। আপনার আলোচনার মধ্যে একটা বিষয় এসেছিল, সেটা হচ্ছে জনবল সংকট, স্টেডিয়াম, মানে তারপরে হচ্ছে লজিস্টিক্স সংকট, নানান দিক থেকে আমাদের সীমাবদ্ধতার ব্যাপার আছে। বৈদেশিক অবস্থান যদি আমরা বৈশ্বিক পরিস্থিতি যদি খেয়াল করি, আসলে এত হাসপাতাল, এত আসন বৃদ্ধি, তারপরে এত জনবল নিয়োগ দেয়া, এটা কি পসিবল নাকি আসলে জনগণের সচেতনার মধ্য দিয়ে কিছু রোগী হাসপাতালে কম যাবে? এই একটা চেতনা বা এই একটা সচেতনতা সৃষ্টি করা আমাদের দরকার আছে। খুব ভালো পয়েন্ট। ধরেন আমাদের একটা খুব কমন প্রবণতা সাম্প্রতিক বছরগুলো খেয়াল করবেন যে আমার খুব সামান্য জ্বর হলেও, আমি নাম ধরেই বলি যে ধরেন আমাদের খুব রিনাউন্ড একজন প্রফেসর আব্দুল্লাহ স্যারকে দেখাতে হবে। আচ্ছা, তা আপনার যে অসুখটা আব্দুল্লাহ স্যার পর্যন্ত যেতে হবে কেন, তাই না? আমার স্কিনে একটা প্রবলেম হয়েছে, আমি কবির চৌধুরী স্যারকে দেখাতে হবে। তা আমার একটা নিউরোর প্রবলেম হয়েছে, আমার দিন মোহাম্মদকে দেখাতে হবে। কেন আমাকে প্রথম চোটেই এই জায়গায় যেতে হবে কেন? আমার কেন প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটা আমি শক্তিশালী করতে পারছি না? আমি ডাক্তারের কাছে যেতে হবে কেন? আমাকে যাতে ডাক্তারের কাছে শুরুতেই যেতে না হয়, সেই ব্যবস্থাটা আমরা তৈরি করতে পেরেছি কিনা? পাড়ায় মহল্লায় আমার যদি করোনার সময় একটা প্র্যাকটিস হয়েছিল যে আপনি কীভাবে ঘরে বসে ট্রিটমেন্ট করেন, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। যেহেতু এখন আইসিইউ সংকট, হাসপাতালের সংকট, ডাক্তার সংকট, আপনি নিতান্ত বাধ্য না হলে, অক্সিজেন সংকট না হলে আপনার যেতে হবে না। অর্থাৎ প্রাইমারি মেডিকেল যে সিস্টেমটা বা প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম, এটাকে আপনি যত ভালো করতে পারবেন, সিনিয়র ডাক্তারদের কাছে বা এই বড় হাসপাতালে যাওয়ার প্রবণতা তত কমবে। আর একটা প্রবলেম কি, এই যে ধরেন বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যখন মানুষের হাত পা ভেঙে যায়, কেটে ফেলার উপক্রম হয়, আপনি দেখবেন যে জেলা সদর হাসপাতাল থেকে সবাইকে ঢাকায় পঙ্গুতে পাঠিয়ে দেয়। কেন ভাই আপনার সব পঙ্গুতে পাঠাতে হবে? যদি খুব গুরুতর না হয়, আপনি জেলা সদর হাসপাতালে তাকে ট্রিটমেন্ট করেন। তো এইটা হলো আর একটা মেন্টালিটি সমস্যা। জেলা সদর হাসপাতাল বা ছোটো হাসপাতালগুলো ডাক্তাররা একটু ক্রিটিক্যাল রোগী রাখতে চায় না, বলে ঢাকায় নিয়ে যান। একটু হার্টে প্রবলেম হলে বলে ঢাকায় নিয়ে যান, রিস্ক নিতে চায় না। আপনি হার্ট ইনস্টিটিউটে নিয়ে যান, সোহরাওয়ার্দীতে নিয়ে যান। এই মানসিকতার সমস্যা আছে। অর্থাৎ আমি যদি আমার খুব গুরুতর অবস্থা পর্যন্ত না যাওয়ার আগে আমি নিজের বাড়ির কাছে, আমার বাসার সামনে ফার্মেসিতে যে ডাক্তার বসেন, উনি যদি আমার চিকিৎসাটা করতে পারেন, আমি আব্দুল্লাহ স্যার পর্যন্ত যাবো কেন? আমি জেলায় যদি ট্রিটমেন্টটা পাই, আমি বিভাগীয় শহরে আমার বরিশাল মেডিকেল কলেজে আমি যাবো কেন? বরিশাল মেডিকেলে আমি যদি পাই, আমি সোহরাওয়ার্দীতে আসবো কেন? ফলে এই যে স্টেজগুলো, আমার প্রত্যেকটা তৃণমূল প্রান্তিক পর্যায়ের হেলথ কেয়ার সিস্টেমটা আপনি যত স্ট্রং করবেন, এই চাপটা তত কমবে। আচ্ছা, রেফার করার কথা বললেন যে আসলে মানে পাঠিয়ে দেওয়ার একটা প্রবণতা, মানে চিকিৎসক রেফারেল সিস্টেমটা আমাদের দেশে খুব কম। এইটা একটা খুব বড় দুর্বলতা। আমাদের অনেক চিকিৎসক, আমি শ্রদ্ধা রেখে বলি যে ওনারা যিনি যেই রোগের চিকিৎসক নন, ওনার কাছে গেলে উনি চিকিৎসা করতে চান, কিন্তু ধরেন ওনার নিউরোর উনি ডাক্তার না, কিন্তু একজন রোগী 4-5টা সমস্যা নিয়ে তো যায়। বিশেষ করে আমাদের দেশে নারীরা শেষ দিকে যায় ডাক্তারের কাছে, গেলে 4টা-5, আমার মাকে দেখেছি যে ডাক্তারের কাছে যেতে চান না, কিন্তু যখন 4-5টা প্রবলেম তখন উনি যান। উনি কি ডাক্তারের কাছে সমস্ত সমস্যা বলতে থাকেন।
তো এখন ওই একজন ডাক্তার উনি এক গাদা ওষুধ দিয়ে দেন। ওনাকে তো বলতে হবে যে না, আপনার হচ্ছে এইটা চোখের সমস্যা, চোখে যান, এইটা আপনার নিউরো সমস্যা, আপনি নিউরো সায়েন্স হাসপাতালে যান, তাই না? এই রেফারেল সিস্টেমটা আমাদের এখন পর্যন্ত খুব শক্তিশালী হয় না। এটা খুব জরুরি যে আপনি কখন কার কাছে যাবেন, তাই না? আপনি প্রথমে তো আপনি পাড়ার ডাক্তার কাছে যাবেন বা আপনার বাড়ির কাছে যে হাসপাতাল সেখানে যাবেন, ওখানে যিনি ব্যর্থ হলে পরে উনি না পাঠাবেন, কিন্তু উনি হয় উনি পাঠাতে চান না, উনি সব চিকিৎসা করতে চান। উনি ডায়াবেটিকের চিকিৎসা করবেন, উনি হার্টের চিকিৎসা করবেন, এত চিকিৎসা তো আপনার করার কথা না। ফলে রেফারেল সিস্টেমটা খুব জরুরি আমাদের। না, আমি সেক্ষেত্রে জানতে চাচ্ছি যে অনেক সময় সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হলো বা নিউরোসায়েন্সে পাঠিয়ে দেওয়া হলো, তো এই যে পাঠিয়ে দেওয়াটা, এটা আসলে কেন রোগী রাখতে চান না তারা? আসলে দুইটা কারণ আছে, আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি। জি, আমি তখন ঝালকাঠিতে কাজ করি, প্রথম আলোর রিপোর্টার। আব্বার একটা ছোট অপারেশন করতে হবে, তো জেলা সদর হাসপাতালে এই অপারেশন হয় নর্মালি, এবং তখনকার ওখানে ডাক্তাররা আমাকে চেনেন, সিভিল সার্জন চেনেন, আরএমও চেনেন। তা আমি কাগজপত্র নিয়ে বললাম যে আব্বার অপারেশনটা এখানেই করে দেন। ওনারা রাজি হচ্ছেন না, আচ্ছা, বলছে বরিশালে নিয়ে যান। তাই বললাম বরিশাল নিতে হবে কেন, ছোটো অপারেশন, ওনারা করবেনই না। আমি পরে ইনভেস্টিগেট করে দেখলাম যে ওনারা রিস্ক নিতে চান না। ওনারা ভেবেছেন যে আমার আব্বা শহরের একজন খুব পরিচিত মানুষ, আবার আমিও সাংবাদিক, ওনারা ভেবেছেন কোনো ত্রুটি হলে এখানে আমি যদি কোনো অ্যাকশন নেই। তা আমি তখন অভয় দিলাম যে কিছুই হবে না, এটা এত মাইনর অপারেশন, এটা আপনি একজন জুনিয়র কনসালটেন্ট এই অপারেশন করতে পারবে, এবং কোনো অসুবিধা হলে কোনো অসুবিধা, আমি কোনো নিউজ করবো না, কমপ্লেন করবো না। তারপর ওনারা অপারেশন করেন, তো রেফার করে দেন। একটা বড় কারণ, শহরের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা একটু সাংবাদিক, পুলিশ, সরকারি চাকরিজীবী, ওনাদেরকে ডাক্তাররা ভাবেন যে যদি একটা অপারেশনের ব্যাপার হয়, আমি যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, অস্ত্রোপচারের প্রয়োজন হলেই পরেই বা হার্টের যদি অসুবিধা হয়, ওনারা রিস্ক নিতে চান না। মনে করেন যে আমি ট্রিটমেন্ট করবো, কোনো কারণে যদি ভুল ত্রুটি হয় বা ভুল ট্রিটমেন্টটা হয়তো ধরেন প্রপার ট্রিটমেন্ট হয় নাই, অথবা ওষুধে কাজ নাও করতে পারে, অথবা ডায়াগনোসিস ঠিকমতো নাও হতে পারে, তখন এসে হয়তো ভাঙচুর করবে, নিউজ করবে। হ্যাঁ, যেহেতু শহরের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি এরকম ছড়িয়ে যায়, বিনা চিকিৎসায় মারা গেছে, হাসপাতাল ভাঙচুর করবে, এই ভয়ে অনেক সময় রেফার করে দেয় বড় হাসপাতালে, আবার বড় হাসপাতালে আবার রেফার করে দেয় ঢাকায়। এটার আস্থার সংকট, রোগীর সঙ্গে চিকিৎসকের আস্থার সংকটটা তীব্র আমাদের দেশে। এই কারণে রেফারটা করে দিতে রিস্ক নিতে চায় না যে ভাই ঢাকা মেডিকেলে নিয়ে যান। এটা আস্থার সংকট, আর কিছু না। এই সংকটটা কাটাতে হবে। ধন্যবাদ। আমরা আসলে মনে করি যে এই দূরত্বটা তৈরি কমে গেলে স্বাভাবিকভাবে চিকিৎসকরা নির্দ্বিধায়, মানে নিঃসংকোচে তারা ওনাকে অভয় দিতে হবে যে আপনি ট্রিটমেন্ট করেন, কোনো অসুবিধা নাই। জি, এবং এই সংস্কৃতির চালু হওয়া দরকার, আমাদের প্রয়োজনে। রাইট। আমির ভাই, আমরা পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল ঝালকাঠিতে। একটি ট্রাকের চাপায় 4টি বাহনে 16 জন তাৎক্ষণিকভাবে ওখানে ঘটনাস্থলে মারা যায়। আসলে এটি কি আমাদের সাবধানতার ফসল নাকি বিশৃঙ্খল ব্যবস্থাপনা সড়কে? এটা এটার কোনো বলি অনেকগুলো। এবং আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে বলছি যে এই যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এখান থেকে আমার গ্রামের বাড়ি একেবারেই হাঁটা পথ, এবং ঈদের ছুটিতে আমার বউ বাচ্চা নিয়ে আমি ওই জায়গাটা ঘুরতে গেলাম। এবং ঝালকাঠির ওইটা পর্যটন কেন্দ্রের মতো, নিচে যে নদীটি, ওটা বেসিক্যালি চ্যানেল, গাবখান চ্যানেল, উপরে বাংলাদেশ চীন মৈত্রী সেতু, দৃষ্টিনন্দন একটা জায়গা। তো এইটা হচ্ছে কি বাংলাদেশের সড়ক যে ব্যবস্থাপনার যে বিশৃঙ্খল অবস্থা, সেটা বাই প্রোডাক্ট, এবং নতুন কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এবং প্রত্যেকটা ঘটনার পরে আপনি খেয়াল করবেন একই নিউজ যে চালকের লাইসেন্স ছিল না। এখানেও সেই সেম ঘটনা, যে ভদ্রলোক ট্রাকটি চালাচ্ছিলেন, ওনার এই ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না। তো আপনার ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না, আপনি চালাচ্ছেন, কী করে চালাতে পারছেন আপনি? তাহলে আপনার মনিটরিং সিস্টেমটা কোথায়? এবং তার আগের দিনেই ফরিদপুরে বড় ঘটনায় প্রায় 12 না 13 জন লোক মারা গেলেন। অর্থাৎ টোটাল সড়ক যে নেটওয়ার্কিং, আমাদের যে ব্যবস্থাপনা, এইখানের মধ্যে অন্তত 10টা প্রবলেম। প্রথমত চালকের বেপরোয়া আচরণ, এবং চালকরা মনেই করেন, এবং স্টিয়ারিং আপ যাকে বসাচ্ছেন, আমাদের যারা ট্রাক চালক, শ্রদ্ধা রেখে বলছি, যারা বাস চালক, এদের অধিকাংশই এসছেন কিন্তু প্রান্তিক জায়গা থেকে, ওনাদের পড়াশোনা কম থাকে, ওনারা বঞ্চিত ফ্যামিলি থেকে আসেন। মানুষের ভিতরে যে মানবিক মূল্যবোধ, জীবনের যে গুরুত্ব, মনে করেন আমি গাড়ি চালাচ্ছি, আমার পেছনে 40 জন প্যাসেঞ্জার বসা, তার মধ্যে বৃদ্ধ, শিশু, নারী সবাই আছেন না। রাতে আমি চালিয়ে যাচ্ছি ঢাকা থেকে বরিশাল, আমি 200 কিলোমিটার জার্নি করব আমি, তাহলে আমার 1 সেকেন্ড অসাবধানতার ফলে কিন্তু এই 40টা লোক মারা যাবে, আমিও মারা যাব। এই যে বোধটা যে আমার উপরে নির্ভর করছে এই 40-50 জন লোকের জীবন, আমি 1 সেকেন্ডও যে অসতর্ক হতে পারবো না। এখন এই বোধটুকু, এই জীবনের প্রতি মায়া, অন্যের জীবনের প্রতি দরদ, এটি ওনার আছে কিনা, এটির জন্য প্রশিক্ষণ আছে কিনা, বিআরটিএ যখন লাইসেন্স দেয় তখন দেখে গাড়ি চালাতে পারে কিনা। কিন্তু ভাই, তোমার মধ্যে মানবিক মূল্যবোধ কতটুকু আছে, তোমার পড়াশোনা কি, তুমি জীবন সম্পর্কে তোমার বোধটা কি, আর একজন মানুষের অধিকার সম্পর্কে তুমি জানো কিনা, এই প্রশিক্ষণ সে কখনো পেয়েছে বিআরটিএ থেকে? কোনো ইনস্টিটিউট আছে যে একজন ট্রাক চালক মাইলের পর মাইল সে গাড়ি চালাবে, পণ্য নিয়ে যাবে, সে টানা 48 ঘন্টা গাড়ি চালাচ্ছে, সে কিভাবে চালাবে?
তার রেস্টের ব্যবস্থা কি? প্রধানমন্ত্রী নিজে একাধিকবার নির্দেশনা দিয়েছেন টানা এত ঘন্টার বেশি গাড়ি চালানো যাবে না, 2জন ড্রাইভার থাকতে হবে, অল্টার করে করে চালাবে। কোনো পরিবহন মালিক মানেন? শুধুমাত্র খুব ভালো পরিবহন যেগুলো ড্রাইভাররা বেতনভুক্ত এনারা ছাড়া অন্য অধিকাংশ পাবলিক বাস কিন্তু চলে ট্রিপ অনুযায়ী। আপনি যত ট্রিপ দিবেন, ঈদের সময় যেটা হয়, যত ট্রিপ তত পয়সা। ফলে চালক চিন্তা করে আমি 3টা ট্রিপ বেশি দিতে পারলে আমার বেশি টাকা। কিন্তু আপনি ধরেন যে বড় পরিবহন যেগুলো বেতনভুক্ত ড্রাইভার, ওনাদের মধ্যে প্রতিযোগিতা নাই। উনি জানেন যে আমি 8 ঘন্টার জায়গায় আমি 13 ঘন্টা ধরে যাই, আমার বেতন আমার থাকবে। ফলে এই যে অসুস্থ প্রতিযোগিতা, মালিক ড্রাইভারদেরকে আপনি প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিচ্ছেন। এখানে একটা বেতন কাঠামোটা ঠিক করেন, ওনাদেরকে বেতনভুক্ত করে দেন, না ট্রিপ অনুযায়ী পয়সা হবে না, আপনি আস্তে আস্তে যাবেন, মানুষের জীবন বাঁচিয়ে যান, তখন কিন্তু অ্যাক্সিডেন্টটা কমে আসবে। লাইসেন্সিং প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ। আমি কাকে লাইসেন্স দিচ্ছেন এবং লাইসেন্স ছাড়া কী করে গাড়ি চালায় সে? এবং আপনি যে কোনো অ্যাক্সিডেন্টের পর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে লাইসেন্স নাই, তাহলে আপনি লাইসেন্স ছাড়া গাড়ি চালায় কী করে? আপনার পুলিশ কী করে? বিআরটিএ কী করে? তাই না? তারপরে গাড়ির আপনাদের ফিটনেস থাকে না। আপনি দেখবেন যে অধিকাংশ ঘটনাতে গাড়ির ফিটনেস নেই। গাড়ির ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলে কী করে? এক। এবং মহাসড়কে সবচেয়ে বড় বিপত্তির নাম হচ্ছে ইজি বাইক। এটা শুনতে খুব খারাপ লাগবে। ইজি বাইক মানুষের জীবন ইজি করেছে, এটা যেমন ঠিক, মোবিলিটি বাড়িয়েছে। গ্রামের প্রান্তরাঞ্চলের মানুষ এখন শহরে আসে যায়, 2 বেলা বাজার করে যায়, প্রচুর কর্মসংস্থান হয়েছে, এটা একটা দিক। কিন্তু হাইওয়েতে কী করে এই ইজি বাইক, এই 3 হুইলার চলবে কেন? আমি এবার ঈদের ছুটিতে বাড়িতে গেলাম, দ্রুত এবং পদ্মা সেতুর পরে আপনার বরিশাল পর্যন্ত রাস্তাটা এত ন্যারো রাস্তা, এই রাস্তায় 2টা গাড়ি পাস করা খুব কঠিন। তার 2 পাশ থেকে চলছে আপনার 3 হুইলার, আপনার এই ভটভটি এগুলো চলছে। এগুলো তো এখন আপনি এগুলো নিষিদ্ধ করবেন না, আপনার কী করতে পারে? আলাদা লেন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই 3 হুইলারের জন্য আলাদা লেন না করবেন, অ্যাক্সিডেন্ট মহাসড়কে হবেই। এবং এদের তো স্লো গতি। আর এই ইজি বাইক যারা চালায় এরা কেউই প্রশিক্ষিত ড্রাইভার না, অধিকাংশই। এরা আগে রিক্সা চালাতো, দোকানদারি করতো, বিদেশে থাকতো, দেশে এসছে, ছোটো করে কাজ করে ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছে, এখন সে একটা ইজি বাইক কিনে চালাচ্ছে। এরা কিন্তু প্রশিক্ষিত চালক না। তো আপনি একটা দ্রুতগতির ট্রাকের সঙ্গে আপনি পাল্লা দিচ্ছেন, একটা দ্রুতগতির নাইট কোচের সঙ্গে পাল্লা দিচ্ছেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেনই। ফলে মহাসড়ক থেকে ইজি বাইক তুলে দেওয়াটা সমাধান, কিন্তু তার আগে আপনাকে লেন করতে হবে। 1। 2, কারা ড্রাইভার হচ্ছে, সেটা ট্রাকের হোক বাসের হোক, এইটা ঠিক করতে হবে। লাইসেন্সিং প্রক্রিয়া, এবং আমাদের সড়ক হচ্ছে ত্রুটিপূর্ণ। বাংলাদেশের ত্রুটিপূর্ণ সড়কে আপনি 1000 কোটি টাকা খরচ করে আপনি পদ্মা সেতু বানালেন, কিন্তু সেই পদ্মা সেতু হওয়ার পরে ওই রোডে গাড়ির চাপ যে বাড়বে এটি আমরা জানতাম না, সরকার জানতো না। তা পদ্মা সেতু হওয়ার পরে ঢাকা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে যে 4-5 গুণ মানুষের চাপ বাড়বে এটা জানতো না সবাই। তাহলে আপনি রাস্তা বানিয়েছেন ভাঙা পর্যন্ত, আপনি খুবই স্মুথ রাস্তা, আমার মনে হয় যে আমি বিদেশে আছি। তো ভাঙা থেকে বরিশালের পরে কুয়াকাটার রাস্তাটা কয় লেনের রাস্তা? সিঙ্গেল লেন। এবং সেখানে আপনার এত সরু রাস্তা, ভাঙা রাস্তা, ওইখানে 2টা গাড়ি ঠিকমতো পাস করতে পারে না, অত গাড়ির চাপ বেড়েছে 10 গুণ। তাহলে আপনি রাস্তা না করে কেন আপনি সেতু করতে গেলেন? এবং সেতু করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে কেন রাস্তা বানালেন না আপনি? অর্থাৎ রাস্তা নাই কিন্তু সেতু আছে, রাস্তা নাই কিন্তু গাড়ি আছে, রাস্তা নাই কিন্তু একই রাস্তায় আপনি চালাচ্ছেন ইজি বাইক, একই রাস্তায় চালাচ্ছেন রিক্সা, একই রাস্তায় মোটরসাইকেল, একই রাস্তায় ট্রাক, একই রাস্তায় বাস, অ্যাক্সিডেন্ট তো হবেই। আমরা সেটা প্রত্যাশা করি না। আমরা মনে করি যে আসলে অনেক ক্ষেত্রে আপনি ড্রাইভারদের কথা বলেছেন, আমরা অসহায় হয়ে যাই। ড্রাইভার সাহেব ফোনে কথা বলছেন, সিগারেট টানছেন, এর মধ্য দিয়েই তার মানে ড্রাইভিং। কারণ ওনার তো জবাবদিহি নাই এবং আইনি কাঠামো এত দুর্বল। এই যে ঝালকাঠিতে যে ঘটনাটা ঘটলো, 14 জন অন্তত মারা গেলেন, আল্লাহ না করুক আরও সংখ্যা না বাড়ুক। এই মানুষগুলোর আপনি জানেন, যদি এই ড্রাইভার সাহেবের, উনি তো অ্যারেস্ট হয়েছেন, যদি ওনার সুষ্ঠু বিচার হয়, ওনার সর্বোচ্চ শাস্তি হবে মাত্র 5 বছর জেল হবে ওনার। অথচ এই ভদ্রলোক যদি ছুরি দিয়ে একজন লোককে খুন করতেন, ওনার 302 ধারায় মৃত্যুদণ্ড হতো। তো একজন মানুষ খুন করলে আপনার মৃত্যুদণ্ড হবে, 14 জন লোক মেরে ফেললেন আপনি, তার জন্য আপনার শাস্তি হবে 5 বছরের জেল। কারণ আপনার সড়ক পরিবহন আইনটি এত দুর্বল। এখানে বলাই আছে যে দুর্ঘটনাজনিত কারণ, এবং সেখানে বলা নেই যে কোনটাকে দুর্ঘটনা বলবেন আর কোনটাকে হত্যা বলবেন। ঝালকাঠি যে ঘটনাটা ঘটলো এটা তো দুর্ঘটনা না, এটা চালকের অদক্ষতা, চালকের খামখেয়ালি, তাই না? সব কিছু মিলিয়ে এটা হত্যাকাণ্ড। আপনাকে আগে স্বীকার করতে হবে এটা অ্যাক্সিডেন্ট না। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে যেটা দৈব, মানে যেখানে মানুষের হাত নাই, যেটা নিয়ত নির্ভর। এটা তো নিয়ত নির্ভর কোনো ব্যাপার না। এটা তো ঘন কুয়াশায় আপনি পথ দেখেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে তা না। আপনার লাইসেন্সই নাই, আপনার এই ট্রাক চালানোর অভিজ্ঞতা না, আপনি চালাচ্ছেন, ইউ আর এ কিলার, আপনি খুন করেছেন। তাহলে 14 জন মানুষকে খুনের শাস্তি 5 বছরের জেল হয় কী করে? এবং আমাদের যে আইনটার নাম হচ্ছে সড়ক পরিবহন আইন, এই আইনটি যখন হয় 2018 সালে, আমরা তখন দাবি করেছিলাম যে আইনটির নাম হবে সড়ক নিরাপত্তা আইন, কিন্তু করা যায় নাই। নিরাপত্তা শব্দটি দেয়াই গেল না, পরিবহন মালিকদের চাপে, শ্রমিকদের চাপে ওনারা নিরাপত্তা শব্দটা দিল না। এবং পুরো আইনের মধ্যে সড়ক নিরাপত্তা বলে কোনো কথা নাই। এটা কোনো হয় নাকি? আপনি একটা স্মার্ট আইন করতে পারলেন না,
আইন করার আগে আপনাকে ভাবতে হয় শ্রমিকরা খেপবে, মালিকরা খেপে যাবে, তার অবরোধ করে দিবে। এত ভয় করলে আপনি সড়ক নিরাপদ করবেন কি করে? আমরা এর সামগ্রিকতার ভিত্তিতে আমরা মনে করি যে এই আইনটির সংশোধন দরকার এবং এবং সড়ক পরিবহন আইন এটাকে করতে হবে সড়ক নিরাপত্তা আইন। জি, এবং যারা ড্রাইভিং সিটে বসবেন তারা যেন তার মানুষগুলোকে মানুষ মনে করেন, প্রাণ মনে করেন, এবং তারা যেন ভাবেন যে এটা আমার পেছনে যে বসে আছে সে আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা। তাহলে হচ্ছে তার এই যে বেপরোয়া একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা মনে করি যে কিছু দুর্ঘটনা এখান থেকে কমে আসতে পারে। আমির ভাই, আমরা পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনি অবগত আছেন যে চট্টগ্রামে বেসরকারি মেডিকেল দুইটি সেন্টারে এক সপ্তাহের ব্যবধানে 2 জন চিকিৎসক হামলার শিকার হয়েছেন। একজন নিউমোনিয়া রোগী শিশু মারা যায়, তারপরে চিকিৎসকের উপর অভিযোগ চলে আসে, অবহেলা মারা গেছে। আসলে এই যে হামলাগুলো, এটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা খুবই দুঃখজনক। আমাদের বহু বছর ধরে আপনি খেয়াল করবেন যে চিকিৎসক এবং রোগীর মধ্যে একটা মুখোমুখি অবস্থান। চিকিৎসক রোগী তো মুখোমুখি থাকার বিষয় না। একজন মানুষ চিকিৎসকের কাছে যায়, সে যখন বিপন্ন হয়, মানুষ তো আড্ডা দেওয়ার জন্য ডাক্তারের কাছে যায় না, বন্ধু না হলে, তাই না? গল্প করার জন্য আমি ডাক্তারের কাছে যাই না, আমি ঘুরতে হাসপাতালে যাই না, আমি নিতান্ত বাধ্য হয়ে সেবাটা পাওয়ার জন্য যাই। তার মানে আমি ওনার উপর নির্ভর করে যাচ্ছি। আবার চিকিৎসক সাহেবও কিন্তু একজন রোগী আসলে উনিকে মেরে ফেলবেন ইঞ্জেকশন দিয়ে, এটা ওনার কাজ। এবং খুব কমন নিউজ আপনি গণমাধ্যমে দেখবেন, আনফর্চুনেটলি আমরা দেখি যে কি বিনা চিকিৎসায় মৃত্যু। আচ্ছা, বিনা চিকিৎসায়, অবহেলায়, ভুল চিকিৎসায়। আপনি কি করে জানলেন ভুল চিকিৎসা হয়েছে? এটা প্রমাণ করলেন কি করে আপনি? আমরা খুব কমন শিরোনাম আমরা দিয়ে যে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু। এটা প্রমাণ করলো কে? এই চিকিৎসা ভুল হয়েছে। ধরেন আমি রোগী, আপনি ডাক্তার, আপনি আমাকে ইঞ্জেকশন দিয়েছেন, এটা ভুল হয়েছে, এটা প্রমাণ। এটা তো মেডিকেল ইনভেস্টিগেশনের আগে আপনি কি করে প্রমাণ করলেন ভুল চিকিৎসা? আর কোনো একজন চিকিৎসক, কোনো একজন নার্স কি চায় তার হাতে একজন রোগী মারা যায়? এটা ওনার সারা জীবনের একটা ডিসক্রেডিট। এটা এখন সমস্যাটা হয় কোথায়? রোগীর চাপ যখন অনেক বেশি থাকে, হয়তো উনি প্রপার কেয়ারটা করতে পারেন নাই। ওনার তো লিমিটেশন আছে, ওনার তো লজিস্টিক্স পুরো নাই। ওনার একদিনে রোগী দেখার কথা 20টা, উনি দেখতেছেন 100। ওনার একদিন অস্ত্রোপচার করার কথা 5টা, উনি করতেছেন 20টা। তো ওনার তো কিছু লিমিটেশন আছে। এবং মুশকিলটা হয় কি, এই যে আগের প্রসঙ্গে ছিলেন যে আপনি কেন রেফার করে দেয়, কারণ এই যে যখনই শহরের বা এলাকার গণ্যমান্য কেউ যায়, ওনারা ধরেই নেন যে সব ডাক্তার ওনার পিছনে এসে লেগে থাকবেন, দ্রুত চিকিৎসা ভালো হয়ে। আচ্ছা, ভালো করার দায়িত্ব কি ডাক্তারের? ডাক্তার তো চেষ্টাটা করবে ভালো তো করে। আমরা ঈশ্বর, আল্লাহ, স্রষ্টা যাই বলি, শেষ পর্যন্ত ভালো তো করবেন তিনি, তাই না? ডাক্তার সাহেব, নার্সরা তো চেষ্টাটা করবেন। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে কোনো একজন ডাক্তার ইচ্ছে করে ভুল চিকিৎসা করেন, অবহেলা করেন। ডাক্তার অবহেলা করে ডাক্তারের লাভটা কি? ফলে রেপুটেশন নষ্ট হবে। ওনার তো রেপুটেশন নষ্ট হবে। উনি তো চাইবেন যে আমার কাছে রোগীটা এসছে, আমি দ্রুত, যদি ওনাকে সরকারি হাসপাতালে যেটা হয়, বেসরকারি হাসপাতালে হতে পারে যে হ্যাঁ রোগীটা থাকলে আমার ব্যবসা, কিন্তু সরকারি হাসপাতালে একজন ডাক্তার রোগী যখন আসে, ওনার লাভটা কি? ওনাকে রেখে, ওনাকে ভুল চিকিৎসা করে বা ডিলে করে লাভ নেই। উনি তো যেমন দ্রুত চিকিৎসা দিয়ে সুস্থ হবে, ভাই তুমি দ্রুত বাড়ি যাও, আর একজন রোগীকে বেশি দেখি। ফলে এইটা হয় কি, মানসিকতার সমস্যা। আমাদের জনপরিসরে বছরের পর বছর ধরে এই যে একটা ডাক্তারকে ভিলেন বানানোর একটা যে প্রবণতা তৈরি হয়ে গেছে, এইটা এর পেছনে অনেকগুলো কারণও আছে, অনেকগুলো দুর্ঘটনার ফলে হয়েছে। তো কিন্তু এটা মানসিকতা পরিবর্তন। রোগীদেরকে বুঝতে হবে, রোগীদের আত্মীয় স্বজনকে বুঝতে হবে যে একজন ডাক্তার ইচ্ছা করে ভুল চিকিৎসা করে না। আর ভুল চিকিৎসা মানেটা কি? একজন রোগী তো মারা যেতেই পারে। অস্ত্রোপচারে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে বড় হাসপাতালেও কি অস্ত্রোপচারের পরে রোগী মারা যায় নাই? অসংখ্য। এখন কি আপনি সেই হাসপাতাল ভাঙচুর করতে পারবেন? সিঙ্গাপুরে প্রচুর বাংলাদেশের সেলিব্রিটিরা চিকিৎসা করতে যান, প্রচুর লোক। আমাদের ঢাকার উত্তরের মেয়র সাহেব সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মারা গেছেন না? এখন আমরা বলবো যে ভুলে বিনা চিকিৎসায় মারা গেছেন, হাসপাতাল ভাঙতে যান না, অভিযোগ করতে পারবো, অভিযোগ করতে। কিন্তু বাংলাদেশে সরকারি হাসপাতালে, বেসরকারি মেডিকেলে কেউ মারা গেলেই ভুল চিকিৎসা। এখন বেসরকারি মেডিকেলে অভিযোগটা কেন আসে? সেখানে অনেক সময় মানে অনভিজ্ঞ বা যার যেটা অনেক সময় বড় বড় নিউজ আমরা দেখি যে যার অস্ত্রোপচার করার কথা না তিনি করছেন, এরকম ঘটনা ঘটে। তো এরকম ঘটনা ঘটেছে বলেই কিন্তু অভিযোগটা আসে। এটা কমানো দরকার যে যার অস্ত্রোপচার করার রাইট নাই, যার অ্যানাস্থেসিয়া দেওয়ার অভিজ্ঞতা নাই, আইনত যার এখতিয়ার নাই, তিনি যখন কাজটা করেন, তখন যদি কেউ মারা যান তখন আপনি তাকে ধরতে পারেন। কিন্তু সরকারি হাসপাতালে যারা দায়িত্ব পালন করেন, ওনারা তো অথরিটি, উনি তো জানেন মানে কীভাবে অ্যানাস্থেসিয়া দিতে হয়, কীভাবে অস্ত্রোপচার করতে হয়। তার হাতে তো ভুল ট্রিটমেন্ট হওয়ার সুযোগ নাই। ফলে আপনি ভাঙতেছেন কেন? ফলে এইখানে হলো মানসিকতার জায়গায় ডাক্তার রোগীর এই যে মুখোমুখি করে দেওয়া, ভিলেন বানিয়ে দেওয়া, এই জায়গাটা থেকে সরে আসা খুব জরুরি। রোগী মারা গেলেই বা কিছু ঘটনা ঘটলেই চিকিৎসার উপর হামলা বা স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, এটা আসলে স্বাস্থ্য খাতের জন্য হুমকি মনে করেন কিনা? আনডাউটেডলি হুমকি। কারণ যখনই একটা ভাঙচুর হয় তখন কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা দেখবেন প্রায়ই, বা চিকিৎসকরা ধর্মঘট করে বসেন। এখন চিকিৎসকরা ধর্মঘট করলে লসটা কার?
চিকিৎসকরা ধর্মঘট করলে আমি গিয়ে তো সেবাটা পাবো না, এটা তো সামগ্রিক। আবার আপনি বলবেন যে উনি কেন ধর্মঘট করবেন? হ্যাঁ, এখন কেউ যদি যে কোনো রাষ্ট্রের যে কোনো অংশের মানুষের প্রতিবাদ করার রাইট সংবিধান দিয়েছে, তাতে তিনি ডাক্তার হন, চিকিৎসক, ইভেন পুলিশেরও সেই অধিকার আছে। আচ্ছা, উনি যদি বঞ্চিত মনে করেন, উনি যদি মনে করেন যে আমি একটা জায়গায় ক্ষুব্ধ, উনি প্রোটেস্ট করবেন না? তো যাতে প্রোটেস্ট করতে না হয়, ধর্মঘট করতে না হয়, সেই যে অবস্থাটা তৈরি করতে হবে। ফলে এটা তো অবশ্যই একটা হুমকির বিষয়। আমার কাছে মনে হয় যে দুটি দিক, যে কেন এই ভুল চিকিৎসা বা ভুল অভিযোগ, মানে কি বলে, ভুল চিকিৎসার অভিযোগটা উঠবে কেন, সেই উঠেছে তার মানে একটা দীর্ঘ পরিক্রমা আছে, অনেকগুলো অভিজ্ঞতা আছে, অনেকগুলো ঘটনা আছে, সেগুলো ইনভেস্টিগেট করতে হবে যে এই কারণে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। আর জনগণের মধ্যে সচেতনতাটা, এই বোধটা আনা দরকার যে একজন ডাক্তার তিনি কোনোভাবেই চান না যে তার রোগী মরে যাক বা তার রোগী ভুল চিকিৎসা, এতে কোনো লাভ নাই ওনার, এটা বোঝা দরকার। এবং এখানে রাষ্ট্রের একটা দায়িত্ব হচ্ছে যে এই যে ডাক্তার রোগের মধ্যে যে এটা মুখোমুখি অবস্থানটা, এটা দূর করার জন্য ওনাদেরকে সচেতনতা বাড়ানো দরকার। ডাক্তাররা চট করে ধর্মঘট ডেকে দেওয়া যেমন সমাধান না, আবার আমার একজন রোগী মারা গেলে আমি গিয়ে হাসপাতালে ভাঙচুর করে দেবো, এটিও সমাধান না। সহনশীল হওয়া দরকার দুই পক্ষেরই। আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য, এবং আজকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে অত্যন্ত সাবলীল এবং তথ্য এবং যুক্তিভিত্তিক আলোচনা তুলে ধরেছেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে স্বাস্থ্য খাতের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।